সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। দেশের আর্থিক খাত চরম ঝুঁকিতে দেখছে বিএনপি। বর্তমান বাংলাদেশের আর্থিক খাত চরম ঝুঁকিতে রয়েছে। বৈদেশিক মুদ্রায় রিজার্ভ অব্যাহত গতিতে হ্রাস পাওয়া, ডলার সংকট আরও তীব্র হচ্ছে এবং জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে এমনটা মনে করছে দলটির স্থায়ী কমিটি। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের এমপি আনারের মৃত্যু নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। জানিয়ে দিব 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক। মেননের বাসায় 14 দলের কয়েকজন শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেছেন। এদিকে এমপি আজিম খুনের পেছনে ভারত জড়িত নয় বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য এমপি হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের সম্পর্কের কোনো অবনতি ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কিভাবে হত্যাকাণ্ড ঘটল এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। এদিকে নেত্রকোনার সাবেক এমপি মানু মজুমদার মারা গেছেন। নেত্রকোনা 1 আসনের দুর্গাপুর কমলাকান্দার সাবেক সংসদ সদস্য নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার 72 মারা গেছেন। মঙ্গলবার 21 মে রাত 2টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর হবে ইরানের ভবিষ্যৎ নেতা, বলছেন আয়াতুল্লাহ আল খামিনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর নতুন এক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ইরান। এমন এক সময় এই দুর্ঘটনা ঘটল যখন নিজেদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের জন্য উদ্যোগী হচ্ছিল তেহরান। এমনকি সদ্যপ্রাত ইব্রাহিম রাইসিকেই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি করা হবে বলে ভাবা হচ্ছিল। এমন অবস্থায় কে হবে দেশটির পরবর্তী ধর্মীয় নেতা এবং ইসরায়েল ও আমেরিকার সঙ্গে কোন পথে হাঁটবে ইরানের সম্পর্ক, সেটি এখন প্রশ্ন। তবে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর হবে আমাদের নিযুক্ত ভবিষ্যৎ ইরানের রাষ্ট্রীয় প্রধান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশের আর্থিক খাতে চরম ঝুঁকিতে দেখছে বিএনপি। দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি। বৈদেশিক মুদ্রা রিজার্ভ অব্যাহত গতিতে হ্রাস পাওয়া, ডলার সংকট আরও তীব্র থেকে তীব্রতর হওয়া এবং জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে এমনটা মনে করছে দলটির স্থায়ী কমিটি। এ অবস্থায় দেশের চলমান অর্থনৈতিক সংকটের কারণ জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দেশের আর্থিক খাতের পরিস্থিতি নিয়ে গত সোমবার রাতে দলীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক সূত্র থেকে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 5 ইস্যুতে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটি নেতাদের ভাষ্য, এটা জনমনে হতাশ এবং উদ্বেগ আছে। এতে সরকারের ব্যর্থতাই প্রমাণ করে। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো বিষয়ে পরিষ্কার তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। সরকারের দিক থেকে এখনো বলা হচ্ছে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে 13 বিলিয়ন ডলার, আবার কখনো 18 বিলিয়ন ডলার বলা হচ্ছে। বিএনপি নেতারা মনে করেন, নতুন করে রিজার্ভ চুরির এবং হিসাবের গড়মিলের কারণেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। খুব শিগগিরই দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরবে দলটি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বলেছেন, দেশে বর্তমান ব্যাপক ডলার সংকট চলছে। বর্তমান ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার নেই, তাদের বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। এতে করে আমদানি নির্ভর পণ্যের দাম আরও বৃদ্ধি পাচ্ছে। সার্বিকভাবে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এর ফলে মানুষের ভোগান্তি আরও বাড়বে। সামনে এই সংকট আরও বাড়তে পারে। এতে প্রমাণিত হয় অর্থনীতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর চলতি মাসে বাংলাদেশের খাদ্যমূল্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। দরিদ্র মানুষের খাবারের ব্যয় 58% বেড়েছে উল্লেখ করে এতে বলা হয়,
থানা জরিপ অনুযায়ী 2022 সালে দেশের দরিদ্র সীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল প্রতি মাসে মাথাপিছু 1,851 টাকা। গত 2 বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে মাথাপিছু খাবার কেনার খরচ বেড়েছে 2,923 টাকা, যা 2 বছরের আগের তুলনায় 58% বেশি। স্থায়ী কমিটির বৈঠকে ডব্লিউএফপির প্রতিবেদন এবং করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির মূল্যায়ন হচ্ছে খাবারের এ ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। তারা এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না, অথচ খাদ্যমূল্য নিয়ন্ত্রণের সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। ফারাক্কাবাদের নেতিবাচক প্রভাব পরিবেশ এবং জলবায়ু নিয়ে সেমিনার করবে বিএনপি। এ নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়। বিএনপির অভিমত, একটি বাস্তবায়নের সরকারের সিদ্ধান্তহীনতা রয়েছে। এটি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। বিএনপির স্থায়ী কমিটির 2 নেতা বলেন, পরিবেশ এবং জলবায়ু ইস্যুতে সারা বিশ্ব সোচ্চার রয়েছে। ফারাক্কাবাদের নেতিবাচক প্রভাব নিয়ে বিএনপি এবং অন্যান্য নেতারা সোচ্চার হতে হবে, তাহলে আন্তর্জাতিক সমর্থনও পাওয়া যাবে। ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের উত্তর অঞ্চল লবণাক্ততা দেখা দিয়েছে, যা পরিবেশের জন্য বড় শঙ্কা। এমপি আনারের মৃত্যু নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। বুধবার 22 মে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনের 24তম জাতীয় পুনর্নবায়নযোগ্য শক্তি সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এমপি আনোয়ারের হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর সঙ্গে জড়িত 2 জনকে ডিবি গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছি। আমাদের মিশনও কলকাতা পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নিউটাউন এলাকায় এক ফ্ল্যাট থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার 22 মে কলকাতার বাংলাদেশ দূতাবাসের সূত্র থেকে সব তথ্য জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মেননের বাসায় 14 দলের কয়েকজন শীর্ষ নেতার বৈঠক। 14 দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জোট নেত্রীর সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে রাখলেন শরিক দলের কয়েকজন শীর্ষ নেতা। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের রাজধানীর বাসভবনে মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তারা কি বলবেন সে বিষয়ে নিজেরা পরামর্শ করেছেন। এছাড়াও জোট নেতাদের বক্তৃতায় ক্ষোভ উঠে আসে বলেও বৈঠক সূত্র থেকে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে রাশেদ খান মেনন ছাড়াও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, তরিকত ফেডারেশন এর ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী ফারুক সহ জোটের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একটি সূত্র যোগান্দরকে জানায়, অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। জোট নেতাদের অবহেলার পাত্র হয়ে থাকতে চান না তারা প্রাপ্য সম্মান চান। জোটের প্রয়োজনীয়তা আছে কিনা এ বিষয়ে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের কাছ থেকে পরিষ্কার অবস্থানের কথা জানতে চান তারা। নিজেদের মধ্যে আলোচনায় এ বিষয়গুলো সামনে এসেছে বলেও জানায় সূত্রটি। অপর একটি সূত্র জানায়, বৈঠকে রাশেদ খান মেনন বলেন, নির্বাচনের আগে এবং পরের অনেক কিছু নিয়েই কথা বলার আছে, সেগুলো আমরা কথা বলবো। অন্যদিকে হাসানুল হক ইনু বলেন, রাজধানী সহ বিভিন্ন স্থানে জামাত মিছিল মিটিং করতে পারে, অনেক জায়গায় আমাদের মিছিল মিটিং করতে দেওয়া হয় না। সূত্র জানায়, বৈঠকে জোট রাখতে হলে শরিকদের সম্মান দিয়েই জোটে রাখতে হবে বলে মন্তব্য করেন দিলীপ বড়ুয়া। তিনি বলেন, জোট থাকবে কিনা সেটা জোট প্রধান দলকেই ভাবতে হবে। জোট রাখা আমাদের চেয়ে তাদের বেশি প্রয়োজন। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমরা কথা বলবো। যদি সে জোট রাখতে চায় তো ভালো, যদি না রাখতে চায় তাহলে জোট ভাঙার পর আমরা কিভাবে কি করব সে বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব। বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাসদের সভাপতি হাসানুল হক ইনু যুগান্তরকে বলেন, এটা তেমন কিছুই নয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডেকেছেন, আমরা সেখানে যাব, তিনি কি বলেন তার কথা শুনব।
এমপি আনার আজিমকে হত্যা দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলবে না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই দেশের সন্দেহভাজন 3 জনকে ধরা হয়েছে। এই ঘটনায় দুই দেশের সম্পর্কের সমস্যা হবে না বলেও জানান তিনি। আজ বুধবার রাজধানীর ধানমন্ডি নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, কিভাবে এই হত্যাকাণ্ড ঘটল এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। যারা আটক হয়েছেন তারা সবাই বাংলাদেশি। ভারতীয় পুলিশ যে তথ্য দিয়েছে তার ভিত্তিতে যাদের সন্দেহ হয়েছে এমন 3 জনকে ধরা হয়েছে। আরও কয়েকজনকে ধরার চেষ্টা চলছে। মন্ত্রী আরও বলেন, আজ সকালে আমরা সুনির্দিষ্ট হয়ে বলছি যে তিনি খুন হয়েছেন। ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঝিনাইদহের একটি আসনটি সন্ত্রাস প্রবণতা এলাকা। এখন পর্যন্ত যাদের এই ঘটনার জেরে আটক করা হয়েছে তারা সবাই বাংলাদেশি। এই হত্যাকাণ্ডের মূল মোটিভ উদ্ধারে বাংলাদেশ পুলিশ কাজ করছে। এক্ষেত্রে ভারতীয় পুলিশও সহযোগিতার আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক যত রয়েছে তা নিয়ে কাজে লাগানো হচ্ছে। কিভাবে তার হত্যার বিষয় উদ্ঘাটন করা যায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় ভারত জড়িত থাকার প্রশ্নই আসে না। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। এই ঘটনা দুই দেশের সম্পর্ককে প্রভাব ফেলবে না।